সময়টা ছিল 1933 সাল। রাশিয়া সোভিয়েত ইউনিয়ন তখন এক বিশাল রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। রাশিয়া পৃথিবীর সবচেয়ে অন্যতম বিশাল দেশ, আর এই দেশের পূর্ব দিকে যতই এগিয়ে যাবেন ততই বদলে যাবে চারপাশের পৃথিবী। শহর পেছনে পড়ে যাবে, রাস্তা শেষ হয়ে যাবে, আর সামনে শুধু থাকবে ঘন বন, বরফ এবং বিশাল নদী এবং অসীম নীরবতা। এবং এই বিস্তীর্ণ অঞ্চলটিকেই বলা হয় রাশিয়ার সাইবেরিয়া। কিন্তু 1933 সালে এই নির্জন সাইবেরিয়ার একটি ছোট্ট দ্বীপ পরিণত হয়েছিল ইতিহাসের অন্যতম এক ভয়ঙ্কর ট্র্যাজেডির স্থানে। এবং সাইবেরিয়ায় অবস্থিত সেই ছোট্ট দ্বীপটির নাম নাজিনো। আর পরবর্তীকালে এই নাজিনো দ্বীপের সঙ্গে জড়িয়ে যায় একটি ভয়ঙ্কর পরিচয়, ক্যানিভ্যাল আইল্যান্ড। কিন্তু কেন, কি ঘটেছিল এমন আইল্যান্ডে? কেন হাজার হাজার মানুষকে এই দ্বীপে নিয়ে আসা হয়েছিল? আর কিভাবে মানুষের ক্ষুধা, তৃষ্ণা, ঠান্ডা, রোগ এবং প্রশাসনিক ব্যর্থতা মানুষকে এমন এক সীমার দিকে ঠেলে দিয়েছিল যেখানে কিছু মানুষের স্বাভাবিক মানবিক আচরণও ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়েছিল। আজকের এই গল্পটা কোনো ভূতের গল্প নয়, না কোনো অশরীরী প্রেতাত্মার গল্প। আজকের এই ঘটনাটি বাস্তব ইতিহাস থেকে নেওয়া, এবং এই সাইবেরিয়ার নাজিনো দ্বীপের ঘটনাটি শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। শুরু হচ্ছে আজকের এপিসোড, নাজিনো, ক্যানিভ্যাল আইল্যান্ডের ভয়ঙ্কর ইতিহাস। সময়টা ছিল 1933 সাল। সোভিয়েত ইউনিয়ন তখন বিশাল রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেই সময়কার সরকার দেশের বিভিন্ন শহর থেকে কিছু নির্দিষ্ট মানুষকে দেশ থেকে দূরবর্তী অঞ্চলে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়, বিশেষ করে যেসব মানুষদের পাসপোর্ট ছিল না অথবা যাদের কাছে প্রয়োজনীয় কোনো নথি ছিল না। এবং সেসব মানুষদের মধ্যেই ছিল শ্রমিক, কৃষক, গৃহহীন মানুষ। আবার কিছু কিছু মানুষ প্রশাসনিক রাজনৈতিক ব্যবস্থারও শিকার হয়েছিলেন। এবং রাশিয়ায় তখন এসব মানুষদের বলা হতো স্পেশাল সেটলার, অর্থাৎ এমন একটি মানুষ যাদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, এবং সেসব মানুষদেরই সরকারের নির্দেশে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট কোনো স্থানে বসবাস করতে হতো। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। সে সময় রাশিয়ায় প্রায় 5000 থেকে 6000 মানুষকে সাইবেরিয়া দ্বীপে পাঠানোর পরিকল্পনা হলেও তাদের থাকার জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা করা হয়নি। খাবার, আশ্রয়, চিকিৎসা, কৃষি সরঞ্জাম সবকিছুতেই ছিল ঘাটতি। হাজার হাজার মানুষকে দীর্ঘ পাহাড়ি পথ হেঁটে অথবা ট্রেন ও নৌকার মাধ্যমে এই সাইবেরিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। অনেকেই জানতেন না তাদের শেষ গন্তব্য কোথায়। দিনের পর দিন যাত্রা চলতে থাকে। তারপর তাদের নিয়ে আসা হয় সাইবেরিয়ার ওব নদীর অঞ্চলে। প্রশাসনের পরিকল্পনা ছিল যতক্ষণ পর্যন্ত সেই সব মানুষদের জন্য সাইবেরিয়ায় ঠিকঠাক বাসস্থানের ব্যবস্থা না করা হয়, সেই সব মানুষদের ততদিন নাজিনো দ্বীপে রেখে দেওয়া হবে। কাগজ কলমে পরিকল্পনাটি ছিল খুবই সহজ, কিন্তু বাস্তব ছিল সম্পূর্ণ ভিন্ন। 1933 সালের মে মাস। ওব নদীর বিশাল বরফ গলা জলপথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে কয়েকটি নৌকা। নৌকার ভেতরে হাজারো হাজারো মানুষ, কেউ ক্লান্ত, কেউ অসুস্থ, কেউ ক্ষুধার্ত। আবার অনেকেই জানতো না তাদের জন্য কি অপেক্ষা করছে। মানুষগুলোকে দ্বীপে নামিয়ে দেওয়া হয় এবং নৌকা সেখান থেকে চলে আসে। কিন্তু সেখানে ছিল না কোনো পর্যাপ্ত বাড়ি, না ছিল যথেষ্ট আশ্রয়। সবচেয়ে বড় সমস্যা ছিল সাইবেরিয়ায় তখন -ডিগ্রি ঠান্ডায় তাদের জন্য কোনো আগুনের ব্যবস্থাও করা হয়নি। প্রথম থেকে তাদের জন্য 3-4 দিন ধরে সরকারের তরফ থেকে ময়দা সরবরাহ করা হচ্ছিল, কিন্তু ময়দাটি রান্না করার জন্য না কোনো জ্বালানি ব্যবস্থা, না কোনো বাসনপত্র ছিল। এর ফলে কিছু মানুষ ক্ষুধার জ্বালায় কাঁচা ময়দা বরফ গলা জলে মিশিয়ে খেতে শুরু করে, এবং এখান থেকে শুরু হয় নাজিনো দ্বীপের ভয়ঙ্কর অধ্যায়। কাঁচা ময়দা দূষিত জলের সঙ্গে খাবার ফলে খুব দ্রুতই মানুষরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে। দূষিত জল, অপর্যাপ্ত পুষ্টি, ভয়ঙ্কর ঠান্ডা এবং সাইবেরিয়ার কঠিন আবহাওয়া সবকিছু মিলিয়ে মানুষদের জীবন অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তখন সেসব মানুষরা নিজেদের জীবন বাঁচানোর জন্য গাছপালা কেটে গাছের ডাল দিয়ে অস্থায়ী আশ্রয়স্থল তৈরি করতে শুরু করে। রাতের বেলায় নাজিনো দ্বীপের ঠান্ডা আরো বেড়ে যেত, যার ফলে অনেক মানুষ ঠান্ডাতেই মারা যেতে শুরু করে। ভোরের সূর্যের আলো দেখার পর্যন্ত তাদের সুযোগ হতো না। এবং এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কিছুদিনের মধ্যেই সরকার থেকে তাদের জন্য যে ময়দা সরবরাহ করা হচ্ছিল সেটিকেও বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে অল্প সময়ের মধ্যে সাইবেরিয়ার সেই নাজিনো আইল্যান্ড পরিণত হয় ভয়ঙ্কর মৃত্যুপুরীতে। এবং এই সমস্ত মানুষদের মধ্যে শুধু পুরুষরাই ছিল না, নারী, পুরুষ, বিভিন্ন ছেলে মেয়ে এবং তার সাথে ছোট ছোট শিশু এবং প্রেগনেন্ট মহিলারাও। ধীরে ধীরে মৃত্যু হয়ে ওঠে এই নাজিনো দ্বীপের ভয়ঙ্কর বাস্তবতা। নাজিনো দ্বীপে থাকা তখন মানুষের কাছে দুটি পথ ছিল, হয় এই দ্বীপে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করা, নয়তো এই ভয়ঙ্কর ওব নদীকে পেরিয়ে নিজেদের জন্য ঠিকঠাক আশ্রয়স্থল বা স্থায়ী বাসস্থান খোঁজা। এই সময় কিছু কিছু মানুষ দ্বীপ থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর শুরু হয় গাছের কাঠ, গাছের ডাল এবং নানা রকমের গাছের গুল্ম অথবা শিকড় দিয়ে ভেলা বানানোর কাজ। তাদের আশা ছিল হয়তো নদীটি পার হয়ে গেলেই তারা কোনো স্থায়ী বসতি খুঁজে পাবে, কিন্তু তাদের সামনে ছিল বিশাল ওব নদী। তার উপর মানুষরা নিজেরাই ছিল ক্ষুধা এবং অসুস্থতায় দুর্বল হয়ে যাওয়া শরীর, কারণ এত বড় একটি ভয়ঙ্কর নদীকে পার হতে গেলে
শরীরে অন্তত জোর থাকা দরকার, যেটি সে সময় ক্ষুধার্ত এবং রোগযুক্ত মানুষদের কাছে ছিল না, যার ফলে কেউ কেউ নদীর স্রোতে হারিয়ে যান অথবা নদীতে ডুবে মারা যান। অনেকে দ্বীপ থেকে বেরিয়ে গেলেও চারপাশে দুর্গম বন এবং খাদ্য সংকটের কারণে দীর্ঘদিন বেঁচে থাকতে পারেনি। অর্থাৎ এই দ্বীপে থাকা যেমন বিপজ্জনক ছিল, তেমনি এই দ্বীপ থেকে বেরিয়ে আসা সহজ ছিল না। নাজিনো দ্বীপে থাকা মানুষের কাছে তখন একটাই প্রশ্ন, আজকে খাবার কোথা থেকে আসবে অথবা আজকে কে মারা যাবে। ক্ষুধা শুধুমাত্র শরীরকে দুর্বল করে না, দীর্ঘদিনের অনাহার মানুষের চিন্তা, মানুষের আচরণ এবং সাধারণ মানুষের মানসিক অবস্থাকেও ভেঙে ফেলতে পারে। নাজিনোর পরিস্থিতি ঠিক তেমনই ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছিল। প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে, খাবার নেই, জল নেই, চিকিৎসা নেই এবং এই ঠান্ডায় তাদের থাকার জন্য পর্যাপ্ত আশ্রয়টুকু নেই। এমন পরিস্থিতিতে স্বাভাবিক সামাজিক নিয়মও চরম চাপের মুখে পড়তে শুরু করে। ঐতিহাসিক তদন্ত এবং প্রত্যক্ষদর্শীর বিবরণে এই সময় মানুষ খাদ্যের অভাবে ক্ষুধার জ্বালায় মৃত মানুষের দেহের অংশ খেতে শুরু করে এবং এই ঘটনায় পরবর্তীকালে নাজিনো আইল্যান্ডকে ক্যানিবেল আইল্যান্ডে পরিণত করে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলে রাখা জরুরি, এই দ্বীপে নিয়ে আসা হাজার হাজার মানুষ যারা ছিলেন সবাই ক্যানিবেলে পরিণত হননি। তাদের মধ্যে কিছু কিছু লোকই খাদ্যের অভাবে ক্ষুধার জ্বালায় এমন ভয়ঙ্কর আচরণে জড়িয়ে পড়ার নথিভুক্ত বিবরণ রয়েছে। এবং এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য, নাজিনো দ্বীপকে শুধু নরখাদক দ্বীপ বললে চলবে না, কারণ এখানে অনেকগুলি প্রশ্ন দেখা যায়। কিভাবে সেই সময় প্রশাসনিক ব্যবস্থা নাজিনো দ্বীপে এত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, আর কেনই বা এত মানুষকে সেই দ্বীপে পাঠানোর আগে পর্যাপ্ত খাবার এবং আশ্রয়ের ব্যবস্থা করা হলো না। নাজিনোকে নিয়ে এত প্রশ্নের মধ্যে সবচেয়ে কঠিন প্রশ্নটি হলো কতজন মানুষকে নাজিনোতে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ সে সময় রাশিয়া থেকে সাইবেরিয়াতে নিয়ে যাওয়ার সময় বহু মানুষ ঠান্ডায় মারা যায় এবং সাইবেরিয়া থেকে নাজিনোতে যাওয়া জলপথে অসংখ্য মানুষ জলে ডুবে অথবা তীব্র ঠান্ডায় অসুস্থ হয়ে মারা যায়। তার ফলে সে সময় সবকিছু নিখুঁতভাবে রেকর্ড করা সম্ভব হয়নি। তবে এইটুকু জানা যায়, কয়েক সপ্তাহের মধ্যেই মানুষের পরিস্থিতি এমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যায়, বেশিরভাগ মানুষই মারা গিয়েছিলেন ঠান্ডার থেকেও বেশি ক্ষুধার জ্বালায়। তবে নাজিনো দ্বীপের ভেতরের পরিস্থিতি চিরকাল গোপনে থাকেনি। কিছু স্থানীয় কর্মকর্তারা ধীরে ধীরে বুঝতে শুরু করেন ওই দ্বীপের পরিস্থিতি স্বাভাবিক নয় এবং পরবর্তীকালে তদন্তের মাধ্যমে এই ঘটনার বিভিন্ন দিক সামনে আসে। প্রথমত রিপোর্টে উঠে আসে খাদ্য সরবরাহে ব্যর্থতা, যার ফলে মানুষরা অনাহারে মারা যাচ্ছিল এবং ক্ষুধার জ্বালায় এরকম ক্যানিবেলে রূপান্তরিত হয়েছিল। দ্বিতীয়ত ছিল অপর্যাপ্ত প্রস্তুতি এবং চিকিৎসার অভাব, এবং তৃতীয়ত ছিল কেন এতগুলো মানুষদের জন্য ওখানে কোনো বোট বা নৌকার ব্যবস্থা করা হয়নি। এই ঘটনার সঙ্গে জড়িত কিছু প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু যতই ব্যবস্থা নেওয়া হোক না কেন তখন অনেক দেরি হয়ে গেছে। হাজার হাজার মানুষরা মারা গিয়েছিল, অনেকেই আর সেখান থেকে ফিরে আসতে পারেনি। অনেক পরিবার তাদের নিজের প্রিয়জনকে হারিয়েছে, যার ফলে কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া সেই শাস্তি সেই সব মানুষদের কোনো ক্ষতি পূরণ করতে পারেনি। 1933 সালের এই ভয়ঙ্কর ঘটনা সাধারণ মানুষদের কাছে খুব সহজে পৌঁছায়নি, কারণ সোভিয়েত রাশিয়ার সরকার তখন খুবই কড়াকড়ি। সোভিয়েত যুগে রাজনৈতিক পরিবেশ এবং তথ্য নিয়ন্ত্রণের কারণে এই ধরনের অনেক ভয়ঙ্কর ঘটনা দীর্ঘ সময় ধরে আলোচনার বাইরে রাখা হয়েছিল। নাজিনো ক্যানিবেল আইল্যান্ডের ঘটনাও তার কোনো ব্যতিক্রম ছিল না। এরপর সময়ের সঙ্গে সঙ্গে মানুষ এগিয়ে যায়, বছরের পর বছর কেটে যায়, রাজনৈতিক পরিস্থিতি বদলায়। কিছু সরকারি নথি, তদন্ত রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণে এই ভয়ঙ্কর ক্যানিবেল আইল্যান্ডের ঘটনা স্মৃতি ধরে রাখে। বহু বছর পরে যখন গবেষকরা সোভিয়েত আমলের পুরনো আর্কাইভ বা নথি নিয়ে কাজ করতে শুরু করে, তখন তাদের সামনে এই নাজিনো দ্বীপের ভয়ঙ্কর গল্পটি বেরিয়ে আসে। ধীরে ধীরে পরিষ্কার হয় নাজিনো দ্বীপের কাহিনী কোনো লোককথা নয়, বরং নথিতে স্পষ্টভাবে লেখা ছিল সে সময় মানুষ এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি পড়েছিল। নাজিনো আইল্যান্ডের ঘটনা কোনো ভৌতিক কিংবদন্তি নয়, এটি হলো একটি নথিভুক্ত মানবিক বিপর্যয়। নাজিনোর গল্প শুনলেই আমাদের প্রথমে মনে হয় নরখাদকতা, কিন্তু সত্যি কি নরখাদকতা এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ, নাকি সেই সময়কার রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থা হাজারো হাজারো মানুষকে এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছিল? আজ যদি আপনি সেই সাইবেরিয়ার ওপ নদীর সামনে দাঁড়িয়ে দ্বীপটির দিকে তাকান, দ্বীপটিকে খুব শান্ত মনে হবে। চারিদিকে সবুজ বন, নির্জনতা এবং সাইবেরিয়ার বিশাল শান্ত আকাশ, কিন্তু এই শান্ত জায়গাটির সঙ্গে জড়িয়ে ছিল 1933 সালের ভয়ঙ্কর ইতিহাস। একসময় এখানে হাজার হাজার মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করেছিলেন। তাহলে এখন প্রশ্নটি আপনাদের জন্য, নাজিনো কি সত্যি ক্যানিবেল আইল্যান্ড বা নরখাদকের দ্বীপ? এক অর্থে এই নামটির পেছনে সত্যি সরকারি নথিভুক্ত কিছু ঘটনা রয়েছে, কিন্তু অন্যদিকে এটিও রয়েছে চরম অনাহার এবং ক্ষুধার জ্বালায় মানুষ মৃতদেহের
খাওয়ার মতো ভয়ঙ্কর কাজে জড়িয়ে পড়েছিল। কিন্তু পরিষ্কারভাবে আবারও বলে দিই, সবাই কিন্তু নাজিনো দ্বীপে নরখাদক ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো কিভাবে একটি ব্যবস্থা মানুষকে এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছিল যেখানে বেঁচে থাকাটাই হয়ে উঠেছিল অসম্ভব। নাজিনোর ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, যখন মানুষের জীবন সংখ্যা হিসাবে বিবেচনা করা হয় এবং যখন মানবিকতার চেয়ে প্রশাসনিক সিদ্ধান্ত সবচেয়ে বড় হয়ে যায়, তখন একটি ভুল সিদ্ধান্ত পরিণত হতে পারে এক বিশাল মানবিক বিপর্যয়ে। ইতিহাসের এমন কিছু গল্প আছে যেগুলো প্রত্যেকবার প্রতিটি মানুষকে মনে করিয়ে দেয়, মানবিকতা হারিয়ে গেলে সভ্যতার মুখোশ ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। নাজিনো বা ক্যানিভেল আইল্যান্ডের ইতিহাস ঠিক তেমন একটি গল্প। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।